স্বাগত স্টার নিউজ লাইভে। পুরো 1 ঘন্টা জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও আমাদের সহকর্মীরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানাবেন বিভিন্ন তথ্য। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। পুশিনের উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখায় আপাতত কারো উপস্থিতি নেই। টানা উত্তেজনার পর কিছুটা পরিস্থিতি শান্ত থাকলেও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিজিবি। এ নিয়ে আরও তথ্য জানবো। পঞ্চগড় সীমান্ত থেকে যুক্ত আছেন সহকর্মী আবু সালে রাইহান ও জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আব্দুল্লাহ আল মামুন। শুরুতেই যাচ্ছি পঞ্চগড়ের রায়হানের কাছে। রায়হান, পুশিন ঠেকাতে সকাল থেকেই কেমন তৎপরতা দেখছেন, তথ্য জানাচ্ছিলেন, এখন কি পরিস্থিতি জানাবেন? সীমান্ত এলাকায় গত 1 মাস ধরেই কিন্তু পুশিনের যে ঘটনা সে বিষয়ে বিজিবি আগে থেকে তৎপর রয়েছে এবং তাদের যে টহল সেটি কিন্তু আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড়ের মিরগড় সীমান্ত এলাকায়। পাশেই কিন্তু আমার পাশে করতোয়া নদী, নদীর ওপর প্রান্তেই ভারত। তো সীমান্ত এলাকায় বিজিবি কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে, তাদের টহল জোরদার করা হয়েছে। তারা গত 2 দিন ধরে আমরা দেখছিলাম যে ভোর থেকে বৃষ্টির মাঝেও তাদের যে টহল সেটি কিন্তু জোরদার করা হয়েছে। তারা সীমান্ত এলাকায় দিন রাত গত কিছুদিন ধরে আমরা দেখছিলাম বিজিবিকে সীমান্ত এলাকায় ঠেকানো সহ যত ধরনের অপতৎপরতা বা সীমান্ত এলাকায় অপরাধ দমনে স্থানীয় মানুষজন তাদেরকে সহযোগিতা করছেন এবং স্থানীয়রা কিন্তু এই পুশিন ঠেকানোর জন্য বিজিবিকে তাদের সাথে থেকে লাঠি, বাঁশি সহ বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে সীমান্ত এলাকায় তারা দিন রাত পাহারা দিয়ে যাচ্ছেন এবং বিজিবি কিন্তু মানুষজনকে সীমান্ত এলাকায় কোনো অপরিচিত মানুষ দেখলেই সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে তাদের জানানো হয় এবং তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তো আমরা স্থানীয় মানুষজনের সাথে তো কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই পুশিনের ঘটনায় গত কিছুদিন ধরে সীমান্ত এলাকায় তারা কিছুটা নিজেদের মধ্যে ভীতি মনে করছেন, যে যেহেতু সীমান্তে তাদের অনেকটা কাজ করতে হয়, তো তারাও চান যে সীমান্ত এলাকায় শান্ত থাকুক। তো সীমান্ত বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিজিবি কিন্তু তৎপর রয়েছে। গত 24 ঘন্টায় পঞ্চগড়ের সীমান্ত দিয়ে কোনো ধরনের পুশিন বা কোনো এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তো সীমান্ত পরিস্থিতি নিয়ে পঞ্চগড়ের এই মিরগড় এলাকা থেকে ছিল আমার কাছে এই সর্বশেষ তথ্য। রিশান, রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম পঞ্চগড়ের সীমান্তের পরিস্থিতি। এই পর্যায়ে আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী যুক্ত আছেন মামুন, জয়পুরহাট সীমান্ত থেকে। তিনি সীমান্তের পরিস্থিতি জানাবেন। মামুন, এখন বিজিবির টহল কেমন দেখছেন? আজ পুশিনের জন্য কাউকে আসলে জোর জবরদস্তি করা হচ্ছে কিনা বিএসএফ থেকে, জানাবেন সীমান্ত পরিস্থিতি নিয়ে। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোরিয়া সীমান্তে। এই পাশে কিন্তু সীমান্তের যে কাঁটাতারের বেড়া, সেখানে আমি দাঁড়িয়ে আছি। তো এখানকার পরিস্থিতি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, আমি সকাল থেকেই সীমান্তে রয়েছি। সীমান্তে অন্যান্য জেলায় যেরকম পুশিনের ঘটনার খবর পেলেও কিন্তু আমরা জয়পুরহাটে এখন পর্যন্ত কোনো পুশিনের খবর পাইনি। তবে এখানকার বিজিবির সদস্যরা খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবির সাথে সাথে যারা সীমান্তের বসবাসরত মানুষজন রয়েছেন তারাও কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। তাদেরকে আবার সচেতন করছেন। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে সীমান্ত রেখায় বা শূন্য রেখায় যেন কোনোভাবেই এই বাংলাদেশি মানুষজন যেন না যায় এবং এই এলাকায় শূন্যরেখার আশেপাশে যদি কাউকে ঘোরাফেরা করা দেখেন সেক্ষেত্রে যেন সাথে সাথে বিজিবিকে সংবাদ দেয়। সেই বিষয়গুলো কিন্তু নিয়ে তারা মাইকিং করছেন এবং এখানকার যারা সীমান্তের মানুষ রয়েছে তাদেরকে সচেতন করছেন। তবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উসনা সীমান্তের ঘোড়াপাড়া এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে কিছুদিন আগেই এবং তারও কয়েক মাস আগে কয়েকটি ঘটনা ঘটেছিল, সেইটি কিন্তু আপাতত নেই। তবে এই আশেপাশের মানুষজনের মধ্যে কিছুটা উত্তেজনা এবং আতঙ্ক কাজ করে যে কখন কি হয় না হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সীমান্তের মানুষজন সবসময় কাজ করেন। তবে যাদের জমি রয়েছে সীমান্ত কাছাকাছি বা শূন্যরেখার কাছাকাছি যাদের জমি রয়েছে বাংলাদেশি মানুষের, সেসব ফসল নিতে গেলেও কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, না জানি কি হয় এই বিষয়গুলো নিয়ে। তবে এখন পর্যন্ত জয়পুরহাট সীমান্তে পুশিনের খবর না পেলেও জয়পুরহাট 20 বিজিবির অধীনে হিলির যে ঘাসুরিয়া এলাকায় সেখানে গত কয়েকদিন আগে কিন্তু একটি
পুশিনের চেষ্টা করা হয়েছিল 5 জনকে, সেটি কিন্তু বিজিবির তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় বিএসএফরা কিন্তু সেটি করতে পারেনি। তবে আমি যদি বলি আপনাকে যে জয়পুরহাট 20 বিজিবি এবং 14 বিজিবির অধীনে জয়পুরহাটের যে 26 কিলোমিটার সীমান্ত রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে, স্বাভাবিক রয়েছে। পুশিনের খবর কিন্তু আমরা পাইনি। তারপরেও আমরা সীমান্তে অবস্থান করছি। এ ধরনের কোনো পরিস্থিতি হলে আপনার মাধ্যমে, স্টার নিউজের মাধ্যমে আমরা দর্শককে জানাতে পারবো। এই ছিল এখনকার মতো জয়পুরহাটের সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। রিশান। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। আমাদের সহকর্মী রায়হান পঞ্চগড় থেকে এবং মামুন জয়পুরহাট থেকে সীমান্ত পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিল। বাংলাদেশ সীমান্তে ভারত সরকারের পুশিন চেষ্টা চলছেই, সে বিষয়ে কিন্তু আমরা জানলাম। এ পর্যায়ে আমরা ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে, দর্শক আমরা সীমান্তের পুশিন সম্পর্কে একটু জানবো। বাংলাদেশ সীমান্তে ভারত সরকারের পুশিনের চেষ্টা চলছেই, যেটি আমরা বাংলাদেশ সীমান্ত থেকে তথ্য জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। এই পর্যায়ে আমরা পশ্চিমবঙ্গের থেকে তথ্য জানতে চাই। আমাদের সহকর্মী সুজিত দুয়ারি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সুজিত, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএসএফ বিজিবির যেই বৈঠক, সে বিষয়ে আসলে কি তথ্য আপনার কাছে আছে? ভারতের সীমান্তের কি পরিস্থিতি সেটিও জানাবেন। বিশাল, আপনাকে জানিয়ে রাখি যে ভারতীয় সীমান্তে থেকে যে পুশিং এর যে প্রক্রিয়া সেটা কিন্তু জারি রয়েছে, তবে দুদিন ধরে কিন্তু সেই পুশিং প্রক্রিয়া কম রয়েছে। তবে ইতিমধ্যে আপনি জানেন যে নয়াদিল্লিতে কিন্তু সেখানে বৈঠক চলছে বিএসএফ এবং বিজেপির তরফে। সেখানে এই সীমান্ত সুরক্ষা বিষয় নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি পুশিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। কারণ বাংলাদেশের তরফে বারবার করে বলা হচ্ছে যে এই যে যাদেরকে ভারত থেকে পাঠানো হচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশি নন, অর্থাৎ বাংলাদেশি তথ্য তাদেরকে যাচাই না করেই পাঠানো হচ্ছে। যদিও বিএসএফ এর তরফে বলা হচ্ছে সমস্ত তথ্য যাচাই করার পর তাদের নথিভুক্ত করা হচ্ছে, বা ভারতীয়দের বিএসএফ এর তরফে নথিভুক্ত করার পর সেখানে কিন্তু বাংলাদেশে বিজিবির কাছে পাঠানো হচ্ছে স্থানীয়ভাবে সেই তথ্য যাচাই করার জন্য। এরপরেই তাদেরকে বাংলাদেশের দিকে পাঠানো হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি যদি নাগরিক সে দাবি করে এবং সে সপক্ষে যদি তার কোনো প্রমাণ থাকে, অর্থাৎ নাগরিকত্বের যদি কোনো প্রমাণ থাকে, সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশের দিকে পাঠানো হচ্ছে। এমনটা কিন্তু বিএসএফ এর তরফে দাবি করা হচ্ছে। এই যে দাবি এবং বাংলাদেশের পাল্টা দাবি যে যাদেরকে পাঠানো হচ্ছে সবাই বাংলাদেশি নয়, এই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে তার কাটা দেওয়ার প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হচ্ছে এবং সীমান্ত সুরক্ষা কিভাবে করা যায় দুদেশের তরফেই কোন রকম অশান্তি এড়িয়ে এই দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে বজায় থাকে সীমান্তে, সেই বিষয় নিয়ে কিন্তু এই ডিজি পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু আলোচনা চলছে। বিশাল। সুজিত, আপনাকে ধন্যবাদ। আমরা সহকর্মী সুজিত দুয়ারির মাধ্যমে পশ্চিমবঙ্গের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। দর্শক, এই পর্যায়ে আমরা ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026-এর উদ্বোধনী 26 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এটি আপনাদের সাহস এবং গভীর দায়িত্ববোধের প্রতিফলন বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্ব শান্তি রক্ষায় আমাদের এই গৌরবের ইতিহাস একদিনে অবশ্যই রচিত হয়নি। প্রায় 4 দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থা এবং নির্ভরতার নাম। উপস্থিত সুধীবৃন্দ, এবার আমি বিশেষ করে সশস্ত্র বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে একটি কথা উল্লেখ করতে চাই। একটি দেশের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সম্মান এবং সাহসের প্রতীক। বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য।
জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা সুখ্যাতি পেয়েছে। তবে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এরপরও বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সেই আঘাতটির ফলে বাংলাদেশে কি ঘটেছিল সেটি এখানে উপস্থিত আমাদের সকলের জানা। সুতরাং ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। সুতরাং শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। যারা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন অথবা সরকারি কিংবা প্রশাসনে, জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। উপস্থিত সুধীমণ্ডলী, বর্তমান বিশ্ব এক জটিল পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ এবং প্রযুক্তি দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রথাগত যুদ্ধের পাশাপাশি এখন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্ব শান্তির নতুন অন্তরায়। তাই আমাদের ভবিষ্যতের মিশনগুলো হতে হবে আরো আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। এমন পরিস্থিতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলের দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর মডার্নাইজেশনের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। বাংলাদেশে সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। আমাদের সংবিধানে বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহ অবস্থান এবং ন্যায় বিচারের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে, আমরা তা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। একটি স্বাধীন ও আত্মমর্যাশীল জাতি হিসাবে রাজনৈতিক অঙ্গনে সবসময় শান্তি, বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার পক্ষে বাংলাদেশের অবস্থান চিরদৃঢ় থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক, কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। I highly appreciate the foreign diplomats and delegates present here, including UN resident coordinator in Bangladesh, and thank them for their continued support for peacekeeping efforts around the world. উপস্থিত সশস্ত্র বাহিনী অফিসার এবং সৈনিক বৃন্দ, বাংলাদেশের শান্তি রক্ষা
বাংলাদেশের শান্তি রক্ষীরা তাদের আন্তরিকতা, কর্তব্যবোধ এবং পেশাদারিত্বের গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। শান্তিরক্ষা মিশনের প্রতিটি সদস্য বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের প্রতিনিধি, দেশের মান সম্মানের বাহক। আমি আজকের এই দিনে দৃঢ়ভাবে প্রত্যাশা করি, আগামী দিনেও যারা আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করতে বিভিন্ন দেশে যাবেন, তারাও দর্শক, ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে তাম্মির সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলার রায় ঘোষণার কথা রয়েছে আজ। এর আগে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুশিতা ইসলাম বাদী ও আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটির রায় ধার্য করেন। শুনানিতে তাদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করেন বাদীপক্ষ। আরও জানবো, সহকর্মী তসলিম হোসেন রনি আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রনি, এই মামলার আজ কি রায় ঘোষণা হতে পারে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আলোচিত ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা তাম্মির বিরুদ্ধে ব্যভিচারের এই মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে। জসিতা ইসলামের আদালতে দুপুর 12টা নাগাদ এই মামলার রায় পড়ে শোনানো হবে এবং এই মামলায় ইতিমধ্যে নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা উপস্থিত আছেন এবং বাদী এই মামলায় উপস্থিত আছেন। এক্ষেত্রে দেখা যায় একজন তারকা ব্যক্তি যখন এরকম একটা মামলায় জর্জরিত হয়ে যায়, সেই বিষয়গুলো কিন্তু নানাভাবে আদালতে আসলে মুখরিত বিষয়ের মধ্যে একটা পড়ে। আজকে ঠিক এরকম একটি মামলায় নাসির হোসেন এবং তামিমা তাম্মি উপস্থিত হয়েছেন এবং বাদী উপস্থিত হয়েছেন। দুপুর 12টা নাগাদ এই মামলা পড়া হবে। 10 জনের সাক্ষী নিয়ে এই মামলার রায় আজকে ঘোষণা হবে। প্রায় 5 বছর ধরে চলা এই মামলায় বিভিন্ন সময় বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করে নাসির তামিমা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন আদালত থেকে। সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে ঘটনাগুলো একের পর এক যখন ঘটে যায়, তখন এই বিষয়গুলো কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঠিক একইভাবে এই মামলাটি যখন আদালতে গড়িয়েছে, তখন থেকেই এই মামলাটি আলোচনায় ছিল এবং আজকে রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সেক্ষেত্রে নাসির এবং তামিমার যেই সাজাটা আদালত দিতে পারে, এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। সেটা আদালতের একান্ত তার নিজস্ব এখতিয়ার এবং আমরা দেখার অপেক্ষায় থাকবো যে আসলে এই মামলায় কী ধরনের সাজা হয়। এবং ব্যভিচারের ক্ষেত্রে এই মামলাটি প্রথম ধার্য করা হয়েছে, কারণ তামিমা তাম্মি যেভাবে নাসির হোসেনকে বিয়ে করেছেন, আরেকজনকে আগে তার স্বামী ছিল, সেই স্বামীকে ডিভোর্স না দিয়ে তিনি নাসির হোসেনকে বিয়ে করেন এবং সেই জন্য এই মামলাটি আসলে আদালতে গড়ায় এবং এই মামলার যেই বাদীপক্ষের এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন, দুজনের যুক্তিতর্ক কিন্তু লম্বা সময় ধরে আদালতে গড়ায় এবং আদালতে গড়াতে এটা 2021 সালে এই মামলা করা হয়েছিল এবং 21 সালের পরে এই মামলা 2026 সালের শেষ দিকে এই মামলাটি আজকে রায়ের জন্য ধরা হয়েছে। আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করি রিসান, তারপরে দেখা যাক কী হয়। এই ছিল আদালত থেকে সর্বশেষ সংবাদ। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে তাম্মির সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলার রায় ঘোষণার কথা রয়েছে আজ। আমরা বিস্তারিত জানছিলাম 12টা নাগাদ হয়তো এই মামলার রায় ঘোষণা হতে পারে। বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন কৃষক দল নেতা। হত্যাকে কেন্দ্র করে বারুইপাড়ায় বিরাজ করছে উত্তেজনা। এ নিয়ে সরাসরি আমরা জানবো। সহকর্মী এস সোহান আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত আছেন। সোহান, ময়নাতদন্ত হয়েছে কিনা, মরদেহগুলো হস্তান্তর কখন হবে, কি তথ্য আছে আপনার কাছে? আসলে গতকাল রাতে যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই রাতেই কিন্তু নিহতের মরদেহ বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা যতদূর জেনেছি, এখন পর্যন্ত মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। তবে
এই যে এলাকায় হত্যাকাণ্ডটি ঘটেছে বা যে নিহত হয়েছে তার বাড়ি যেখানে, সেখানে কিন্তু এখন ব্যাপক উত্তেজনা চলছে এবং তিনি যেহেতু একটি রাজনৈতিক দলের ইউনিয়নের সভাপতি, সেই দলের যে নেতাকর্মীরা রয়েছে এবং মূল দল বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখানে মানববন্ধন করবেন এবং বিক্ষোভ মিছিল করবেন। এছাড়া এই যে বাজারটি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আটপাড়া বাজার, এই বাজার কিন্তু এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বাজারের যারা ব্যবসায়ী তারা কিন্তু সকল দোকানপাট বন্ধ রেখেছে। আমরা ফকিরহাট থানা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে খবর শোনার পর থেকেই এই হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা হবে বলে আমাদেরকে ফকিরহাট থানা পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন। অন্যদিকে আমরা নিহতের স্বজন এবং দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি রাজনৈতিক সহিংসতা চলছিল নির্বাচনের আগে এবং পরে কয়েক দফায় বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা ধারণা করছে এই রাজনৈতিক সহিংসতা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে আসল ঘটনা জানা যাবে পুলিশের তদন্ত শেষ হলে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে কৃষক দল নেতা হত্যার সর্বশেষ খবর। ধন্যবাদ। ময়মনসিংহ কলেজ রোড এলাকায় লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে আমরা আরও জানবো, সহকর্মী সাদিকুর রহমান আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। সাদিকুর, আপনার কাছে জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, তাহলে উদ্ধার কাজ আসলে স্থগিত রয়েছে কিনা বা উদ্ধার তৎপরতায় বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। হ্যাঁ, উদ্ধার কাজ আসলে চলমান রয়েছে। আমি আসলে বলেছি এর কিছুক্ষণ আগে লাইভে যে 9টার সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। 9টার পরেই দুইটা জায়গায় আসলে এইভাবে লাইনচ্যুত হয়। প্রথমত আসলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে যখন ঢাকাগামী ঢাকার দিকে রওনা হয় তখন এখানে কলেজ রোড এলাকায় আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি প্রথম লাইনচ্যুত হয় এবং এখানে 5টি বগি ছিল, এর মধ্যে 3টি বগি, এখানে শেষের 3টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং 11টি বগি 4টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং বাকি 11টি বগি স্টেশনে চলে যায়। এখান থেকে 2 কিলোমিটার দূরই হচ্ছে স্টেশন এবং এই ঘটনার পরপরই যখন উদ্ধারকারী ট্রেন কেওয়াটখালী এলাকা থেকে, সদর উপজেলার কেওয়াটখালী এলাকা থেকে যখন উদ্ধারকারী ট্রেন বিপরীত দিক থেকে উদ্ধার করতে আসে তখন ব্রিজ সংলগ্ন এলাকা যে মেডিকেল গেট সংলগ্ন যেই রেল লাইনটি সেখানে আসলে লাইনচ্যুত হয়ে যায় এবং দুই জায়গায় 2টি ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ার ফলে ময়মনসিংহ জামালপুর এবং ময়মনসিংহ থেকে ঢাকা যে রেল যোগাযোগ এটা বিচ্ছিন্ন রয়েছে, বন্ধ রয়েছে এবং যেটা দেখতে পাচ্ছেন এখানে এই যে 4টি বগি, এই 4টি বগি আসলে লাইনচ্যুত হয়েছে। এই যে আসলে বিশাল একটা যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় ঘটেছে এই লাইনে, এটা আসলে চরম দুর্ভোগ। এই জানেন আসলে জামালপুর থেকে অধিকাংশ মানুষই কিন্তু এই ট্রেনে যোগাযোগ করে ঢাকা এবং ময়মনসিংহে যাতায়াত করে এবং তাদের যাতায়াত ব্যবস্থা একদম বেশিরভাগই ট্রেনেই তারা নির্ভরশীল এবং রেল যোগাযোগ বন্ধ থাকলে তাদের চরম বিপর্যয় চলে আসে। এখন আমি একটু জানতে চাইবো একজনের কাছে, এখানে প্রত্যক্ষদর্শী আছেন, তাদের সামনেই আসলে এই ঘটনাটি ঘটে, কিভাবে ঘটেছে একটু জানতে চাই, আপনি একটু যদি বলতেন। সকালে 9টার দিকে জামালপুর থেকে ময়মনসিংহ আগত যে ট্রেনটি, ইন্টারসিটি ট্রেনটা, এটা ওই আমিন ইটখলা থেকে লাইনচ্যুত হয়ে কাছিলি ইটাখলা রুট মাইলকোটার এলাকায় আসে। ট্রেনটি লাইনচ্যুত হয়ে 2টা চাকা লাইনচ্যুত হয়ে যায় এবং 4টি বগি এখানে থেমে যায়। আমরা সকালে এসে দেখি এবং ঘটনাস্থলে পরে আমরা এসে দেখি যে এখানে বিভিন্ন লাইনের ক্ষতি হয় এবং এখানে লাইনের যে পরিবেশটা আগের থেকে লাইনগুলি একটু জাম্পিং করতো বিদায় আজকে ট্রেন দুর্ঘটনাটা ঘটতেছে। এই লাইনগুলির কাজ করা ছিল দরকার ছিল আর আগে থেকে, তাহলে আজকে হয়তো এই দুর্ঘটনাটি ঘটে না। যখন লাইনচ্যুত হচ্ছিল তখন কি যাত্রীদেরকে আহত হয়েছে কি না? এই পর্যন্ত আমরা কোনো আহত বা হতাহতের কোনো ঘটনা শুনি নাই। আল্লাহর রহমত ট্রেনটি জায়গা মতন এসে দাঁড়াতে সক্ষম হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটে নাই।
আচ্ছা, আমরা দেখেছি আসলে উদ্ধারকারী দল কিন্তু কার্যক্রম চালাচ্ছে। আমরা বৃষ্টির জন্য একটু চেষ্টা করি আমরা দেখানোর জন্য, একটু ওই যে ওই পাশটা একটু এখানে তো উদ্ধারকারী দল এই বৃষ্টিতে ভিজেই চেষ্টা চালাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, একটু জুম করে। আমরা এই যে দেখতে পাচ্ছেন অপর প্রান্তে, ট্রেনের লাইনের অপর প্রান্তে কিন্তু জুম করে অপর প্রান্তে এখানে উদ্ধারকারী দল কিন্তু এসে এখানে কার্যক্রম চালাচ্ছে। তো একটা দুঃখজনক বিষয় যে ট্রেনটি উদ্ধার করার জন্য এসেছিল সেটির একটা অংশ লাইনচ্যুত হয়ে সেটারও চারটি বগি আসলে পড়ে যায়, লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে দেখা যায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী যেই ট্রেনগুলি চলাচল করার সুযোগ ছিল সেটাও কিন্তু এখন আর নেই। এখন দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টিতে ভিজেই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এবং এই লাইন যে ঢাকা ময়মনসিংহ যে রেল লাইন, এখানের অনেক ত্রুটি রয়েছে। এখানে যারা আছেন তারা যেটা বলছেন, অভিযোগ করছেন, কারণ এখানে লাইনের পাশেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়ি। তারা যেটা বলেন যে আসলে বিভিন্ন সময় দেখা যায় এই লাইনের মধ্যে যে পর্যাপ্ত পাথর নেই, পাথর সরিয়ে ফেলা হয়েছে এবং অন্যান্য যেসবগুলি নাট এবং অন্যান্য যেসব যন্ত্রাংশ আছে সেগুলি ফিশ প্লেট এগুলি খুলে ফেলা হয় এবং এর ফলে এই জন্য দেখা যায় যে প্রায় সময় এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে। আমরা ময়মনসিংহের যে কেওটখালী এলাকায় আমরা প্রায় সময় এই যে লাইনচ্যুতের ঘটনা, এটা একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে গেছে। এখানে যারা আছেন তারা বলছেন, যদিও এইসব ঘটনায় আমরা এতটা হতাহতের ঘটনা দেখি না, কিন্তু মানুষের বিড়ম্বনা, দুর্ভোগ কিন্তু দুর্ভোগে পড়তে হয়, সেই জিনিসটা কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই। এবং সেই জন্য যারা রেল কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি কিন্তু অভিযোগের তীরটা কিন্তু তাদের প্রতি আনা হয়। প্রায় সময় তাদেরকে অভিযোগ করা হয় যে তারা অবহেলা করে কাজ করেন না, যার ফলে এমন হয়। আমরা সেই বিষয়গুলি দেখতে পাই। আমরা এখানে যিনি রেল সুপার আছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি ঘটনার পরপরই এসেছেন। তিনি বলেছেন আসলে যেহেতু দুইটা জায়গায় লাইনচ্যুত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ট্রেন চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রে তাদের একটু সময় সাপেক্ষ, যদিও তারা কাজ চালিয়ে যাচ্ছেন। একটা জায়গাতে যে প্রথম যে জায়গাটা লাঞ্ছিত হয়েছে সেটা নিরসন করতে তাদের সময় লাগছে এবং সেটার পর দ্বিতীয়টির কার্যক্রম চালাবে। আমরা সেটার অপেক্ষায় আছি এবং খুব দ্রুতই এটা নিরসন হবে সেটাই প্রত্যাশা করছেন সবাই। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদিকুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ময়মনসিংহে যে ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং উদ্ধারকারী যে ট্রেন সেটিও লাইনচ্যুত হয়েছে। এখন ঢাকার সাথে জামালপুর এবং ঢাকার সাথে ময়মনসিংহের যেই রেল যোগাযোগ তা কিন্তু বন্ধ রয়েছে, সেটি স্বাভাবিক করতে সবসময় কিন্তু এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছে রেল বিভাগ। চাঁপাইনবাবগঞ্জের আম বাজারগুলো জমে উঠেছে ল্যাংড়া, ক্ষীরসাপাত এবং লক্ষণভোগ আমের মাধ্যমে। হাটবাজারের ভিড় করছেন বিভিন্ন জেলার পাইকার এবং ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানলো চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। কোন জাতের আমের চাহিদা সবচেয়ে বেশি এবং দাম কেমন দেখছেন? ঢাকায় আমরা একদম পাই, এখানে পাইকারি অবস্থায় কেমন দামে বিক্রি হচ্ছে জানাবেন বিস্তারিত। ইতিমধ্যে বাজারে আসতে শুরু করছে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম। ঈদের দু একদিন পর থেকে বাজারে আসতে শুরু করেছে। তবে এখনো বাজার যেরকম চাঁপাইনবাবগঞ্জের আম বাজারগুলো জমে ওঠে এরকম জমে ওঠেনি। আমরা আম চাষি এবং আম গ্রাহক সবার সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ঈদের একটি ব্যস্ততার পরপরই আসলে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার এবং আম ব্যবসায়ীরা আসে চাঁপাইনবাবগঞ্জে আম কেনার জন্য। তারা এখনো বাজারে সেই পরিমাণ লোক সমাগম আমরা দেখতে পাইনি। তবে বাজারে যে আম আসছে ইতিমধ্যে গোপালভোগ এবং যে আমটি সেটি ইতিমধ্যে বাজারে শেষ হয়ে গেছে। বাজারে আছে ক্ষীরসাপাত, ল্যাংড়া এবং লক্ষণভোগ। কিছু আসছে যা আম্রপালি আম। আমরা বাজারে আম চাষি এবং আম বিক্রেতা, আড়তদার সবার সাথে কথা বলছিলাম। এখন বাজারে যে আমের দর রয়েছে তা হচ্ছে ক্ষীরসাপাত প্রতি মন 2000 থেকে 3000 টাকা দরে এবং ল্যাংড়া আম প্রতি মন 1500 থেকে 2000 টাকা দরে এবং লক্ষণভোগ আম
800 থেকে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আমরা আম চাষিদের সাথে কথা বলছিলাম, তিনারা একটি অভিযোগ করছিলেন যে আসলে প্রতি বছর যে আমের যে দাম তারা ন্যায্য মূল্য সেটি পায় না, কারণ বছরের বাড়ার সাথে সাথে সময়ের সাথে সাথে বিভিন্ন সময় যারা আম কর্মচারী রয়েছে, যারা বাগানের কর্মচারী, তাদের বেতন বৃদ্ধির পাশাপাশি আম চাষি যারা আম চাষ করছেন তাদেরকে বেতন দিতে এবং পাশাপাশি যে খরচগুলো সেই খরচগুলো বিভিন্ন সময় বেড়ে যায়, কিন্তু আমের দাম তারা পর্যাপ্ত পাচ্ছে না। সে কারণে তারা একটা লোকসান হবেন বলে এরকম ধারণা করছেন। তবে যেটা আম ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, তিনারা বলছেন যে বাজারে চাঁপাইনবাবগঞ্জ যে আম, সে আম দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা আম ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, যারা অনলাইন বিক্রেতা রয়েছে, তারা অনলাইনে ভোক্তাদের কাছে আম পৌঁছানোর জন্য তারা অনলাইনে বিভিন্ন রকম প্রচার প্রচারণা করছেন। আপনাকে জানা চাই, অনলাইনে যে আম বিক্রি হচ্ছে খিরচাপাত, সেটি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে প্রতি কেজি আম তারা ভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে এবছর আম প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়নি, সে কারণে আমের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনটি আশা করছে কিছু কর্মকর্তা। এই ছিল রিসার্চ চাঁপাইনবাবগঞ্জ আম বাজার থেকে সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ তুষার। দর্শক, আমরা চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারের পরিস্থিতি কেমন তাই জানছিলাম সহকর্মী তুষারের মাধ্যমে। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে মশক নিধন কার্যক্রম শুরু হচ্ছে আজ। এ নিয়ে আমরা জানবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন জিয়াউল গনি সেলিম। সেলিম, মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে কিনা, এবং এই কার্যক্রম তো প্রতি বছরই আসলে হয়ে থাকে, এই বছর ব্যতিক্রম কিছু হচ্ছে কিনা, কতটুকু কার্যকর হবে, কি বলছেন আয়োজকরা? রিশান, আসলে রাজশাহীতে যে ডেঙ্গির প্রকোপ সেটা এখনো ধীর গতি চলছে। যদি বলি, রাজশাহীতে চলতি মৌসুম অর্থাৎ জানুয়ারি থেকে এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু রোগে, এর মধ্যে একজন শিশু মারা গেছে। এরকম পরিস্থিতিতে আজকে থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে ফগার মেশিন স্প্রে কার্যক্রম উদ্বোধন করা হবে। সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে তিনি সেই কার্যক্রমটি উদ্বোধন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। সে প্রস্তুতি এখন চলছে। আর আপনি যেটি বলছেন যে আসলে গতানুগতিকভাবে বর্ষা মৌসুমের আগে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে সিটি কর্পোরেশন, এবং ব্যতিক্রম বলে কিছু আছে সেটা আমাদের কাছে এখনো স্পষ্ট হয়নি বা আমাদেরকে জানানো হয়নি। সিটি কর্পোরেশনের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে একযোগে রাজশাহীর 30টি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হবে। 7 দিন ব্যাপী এই কার্যক্রম চলবে। বিশেষ করে প্রত্যেকটি ওয়ার্ডে যেসব ড্রেন রয়েছে এবং যেসব জায়গায় ডেঙ্গুর লার্ভা হয় বা ডেঙ্গু জন্ম নিতে পারে, এরকম জায়গায় স্প্রে করা হবে, সেই প্রস্তুতি চলছে এবং সেই উপলক্ষে টিম গঠন করা হয়েছে। সিটি কর্পোরেশন কর্মকর্তারা বলছেন যে বর্ষা মৌসুমে মশার প্রজনন বৃদ্ধি পায়, এজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে জমে থাকা যে পানি, বিশেষ করে বাসা বাড়ি এবং প্রতিষ্ঠানের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলছেন সিটি কর্পোরেশনের পক্ষে একাই এভাবে সম্ভব নয়, এই জন্য সম্মিলিত প্রয়াস প্রয়োজন। তবে সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি ঘোষণা দিয়েছেন যে এবং জুমার নামাজের সময় লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি জানিয়েছেন যে বাড়িতে বা যে বাসা বাড়িতে যে প্রতিষ্ঠানে এডিস বা ডেঙ্গুর লার্ভা পাওয়া যাবে তাকে জরিমানায় গুনতে হবে, এবং এই বিষয়ে তিনি কড়া সতর্ক বার্তা দিয়েছেন। তো সব মিলিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের যে প্রস্তুতি সেটি আমার কাছে যেটি মনে হয়েছে বা আমরা কথা বলে যেটি জানতে পারি, সেটি গতানুগতিক কার্যক্রমের একটি অংশ হিসেবে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। পরবর্তীতে হয়তো আর বিস্তারিত জানা যাবে। তো রিশান, আমার কাছে এই ছিল। সেলিম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে 2টো ফগার মেশিন রয়েছে এবং কিছু সরঞ্জাম রয়েছে। পুরো রাজশাহী সিটির জন্য আসলে আর কি ব্যবস্থা রয়েছে, আর যা দেখছেন তা আসলে পর্যাপ্ত কিনা মশক নিধন কার্যক্রম বাস্তবায়নের জন্য? আচ্ছা, সিটি কর্পোরেশনের যে এই কার্যক্রমটি আজকের এটি একটা আনুষ্ঠানিকতা মাত্র, এই জন্য এটি 2টি ফগার মেশিন নেওয়া হয়েছে। এর বাইরে প্রত্যেকটি ওয়ার্ডে দিন ধরা আছে, 7 দিন নিয়ে ভাগ করা হয়েছে। 5, 6, 30 এই 30টি ওয়ার্ডে আসলে 7 দিন ব্যাপী এই কার্যক্রমটি চলবে, এবং বিশেষ করে কোনো ওয়ার্ডে অর্থাৎ সপ্তাহে 2 বার করে স্প্রে করার কথা বলা হয়েছে, যে একটি ওয়ার্ডে যাতে 2 দফা অর্থাৎ 2 দফা স্প্রে করা হবে যাতে কোনোভাবে এডিসের লার্ভা জন্ম নিতে না পারে। সেই জন্য এখন মশার মারার যে ঔষধ ব্যবহার করা হয় সেটার কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে মানুষের মনে, যে আসলে এগুলোতে মশা মরে কিনা বা এগুলো আসলে
আসলে কার্যকরিতা কতটুকু, কারণ বিভিন্ন সময় আমরা দেখছি সিটি কর্পোরেশন যেসব মশা মারার যে ওষুধ ব্যবহার করা হয় সেগুলো অনেক সময় মেয়াদোত্তীর্ণ থাকে বা অনেক সময় এগুলো কাজ হয় না, অথবা অনেক সময় ভ্যারিয়েন্ট চেঞ্জ হয় লার্ভার। এই কারণে নানা কারণে আসলে এটি মশার একেবারে নিধন হয় কথা বলা যাবে না, কারণ মশা সারা বছরই আসলে এই মশার উৎপাত যে উপদ্রব থাকে সেটি কিন্তু নগরবাসীকে আসলে অতিষ্ঠ করে তোলে। এখন সিটি কর্পোরেশনের তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে এটি একা পক্ষে সম্ভব না, এই জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এদিকে সিটি কর্পোরেশনের বাইরে যে হাসপাতাল আছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, তাদের পক্ষ থেকে আসলে ডেঙ্গু রোগীদের জন্য একটা আলাদা ওয়ার্ড খোলার প্রস্তুতি নিয়েছে। আমি কথা বলেছিলাম সিটি হাসপাতালের মুখপাত্রের সঙ্গে, তিনি জানিয়েছেন যে আজকে এই মুহূর্তে 2 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে হাসপাতালে, তবে রোগী বেশি হলে তারা আরও ওয়ার্ড খুলতে চান এবং সেই প্রস্তুতি এবং প্রয়োজনে কিট রয়েছে যাতে ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষা যে ব্যবস্থা থাকে সেটি তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে এবং সেটি পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে, কোনো ধরনের কোনো সংকট নেই। রিশান, আমার কাছে আপাতত এই সর্বশেষ ছিল। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম রাজশাহীতে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হবে কিছুক্ষণের মধ্যেই, যদিও এবছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়ঙ্কর হতে পারে বলে কিন্তু জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে যদি কেউ আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকে, তারা যদি এবার আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য আসলে ঝুঁকিপূর্ণ হতে পারে এবারে ডেঙ্গু আক্রান্তের বিষয়টি। এক্ষেত্রে সবার সচেতনতাই আসলে মুখ্য। কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত এবং যান চলাচল স্বাভাবিক করতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। বিস্তারিত জানবো, সহকর্মী শরীফুল ইসলাম আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। শরীফুল, কোন কোন এলাকায় এই অভিযান অব্যাহত আছে, যাদেরকে আসলে উচ্ছেদ করা হচ্ছে তারা কি বলছেন এবং এটি কি কার্যকর ভূমিকা পালন করবে কিনা জানাবেন? আপনাকে জানিয়ে রাখি, কিশোরগঞ্জ শহর কিন্তু একেবারেই কিন্তু সংকুচিত রাস্তা, যে কারণেই কিন্তু এখানে অল্প রাস্তা পার হতে কিন্তু যারা যাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে, যে কারণে এই যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের এবং পৌরসভার যৌথ উদ্যোগে কিন্তু এই আজকের উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হয়েছে। এবং সেই উচ্ছেদ অভিযানে কিন্তু আমরা যেটি দেখছি যে একেবারেই ফুটপাত দখল করে যে সকল নির্মাণাধীন দোকান রয়েছে সেই দোকানগুলো কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে, সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে কিশোরগঞ্জ শহরের যে প্রধান যে সড়ক দুটি রয়েছে সেই সড়ক দুটি কিন্তু একেবারেই সংকুচিত, যে কারণেই কিন্তু এই শহরটিতে প্রতিদিনেই কিন্তু দীর্ঘ যে যানজট সৃষ্টি হয়, সেই যানজটের প্রধান কারণ হিসেবে কিন্তু নগরবাসী যেটি বলছেন যে এখানে যে রাস্তা দখল করে যে অতিরিক্ত যে দোকান তৈরি করা হয়েছে, দোকানের অতিরিক্ত যে অংশটুকু নির্মাণ করা হয়েছে, সেই অংশের কারণেই কিন্তু সাধারণ যে নাগরিক যারা রয়েছেন, পথচারী রয়েছেন, তারা কিন্তু যে ফুটপাত দিয়ে হাঁটার মতো কিন্তু রাস্তা নেই, যে কারণেই কিন্তু প্রতিদিন কিন্তু তাদেরকে রাস্তা দিয়ে হেঁটে পারাপারের ক্ষেত্রে কিন্তু যানজট বেশি সৃষ্টি হচ্ছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও কিন্তু এই ফুটপাত দখল করে যে সকল দোকানি যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে দোকানের যে অবশিষ্ট যে অংশ নির্মাণ করেছেন, যেটি একেবারেই অবৈধ। প্রশাসন এর আগেই কিন্তু তারা 1 সপ্তাহ আগে একটি অভিযান পরিচালনা করেছিলেন এবং তাদেরকে সতর্ক করেছিলেন যাতে তারা তাদের এই অবশিষ্ট যে দোকানের অংশটুকু রয়েছে অবৈধ, সেই অবৈধ দোকানের অংশটুকু যাতে তারা নিজেদের উদ্যোগে কিন্তু সরিয়ে নেয়, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সেই অভিযানের পরে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু জায়গায় কিন্তু যারা অবৈধ দোকানপাট ছিল তারা নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছে, এবং যারা নিজ উদ্যোগে সরিয়ে নেননি এখনো তাদের এই দোকানগুলো মূল সড়কে রয়েছে, তাদের এই দোকানগুলো কিন্তু উচ্ছেদের অভিযানে কিন্তু নেমেছে প্রশাসন। আজকে আমরা 11:30টায় কিন্তু দেখেছি যে এই পুলিশ এবং যারা জেলা প্রশাসক এবং যিনি ইউনো মহোদয় রয়েছেন তাদের যৌথ অভিযানে কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযান। তারা বলছেন এই যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা বলছেন এই উচ্ছেদ অভিযানটি অনেক আগেই প্রয়োজন ছিল, কারণ এই যে দীর্ঘদিনের যে যারা যাত্রী রয়েছেন, যারা এখানে এই শহরে যারা বসবাস করেন, তাদের কিন্তু এই যানজটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো এই যানজটের কারণে। এই অভিযান যদি অব্যাহত থাকে তাহলে এই যে যানজটের যে দীর্ঘ অপেক্ষা সেটি কমে আসবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ উচ্ছেদ অভিযান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। শরীফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম কিশোরগঞ্জ শহরে ফুটপাত এবং যানজট নিরসনের জন্য ফুটপাতে যে অবৈধ স্থাপনা রয়েছে সেটি দখলমুক্ত করতে প্রশাসনের পদক্ষেপ চলছে। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানবো ওসমানী মেডিকেল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, আপনার কাছে জানতে চাই যে এ নিয়ে সিলেটে কতজন রোগী হামে আক্রান্ত হয়ে মারা গেল, এখন কি পরিস্থিতি রয়েছে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি বলছেন রোগীর স্বজনরা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, যেটি হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে। এই হাসপাতালে প্রায় ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন হামের উপসর্গ নিয়ে। এছাড়াও আজকে অর্থাৎ সর্বশেষ ২৪ ঘন্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সব মিলিয়ে সিলেট বিভাগে ৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। সবশেষ ২৪ ঘন্টায় যদিও নতুন করে কোনো রোগী শনাক্ত হননি, কিন্তু হামের উপসর্গ নিয়ে ৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এই হাসপাতালে ২১ জন এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। বাকিরা সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও বর্তমানে সিলেট বিভাগে ২৫৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে ৩৬ জন এবং হবিগঞ্জ এবং মৌলভীবাজারে ১৫ এবং ৯ জন করে রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও সিলেট বিভাগের অন্যান্য যে জেলা উপজেলা হাসপাতালগুলো রয়েছে সেই সব হাসপাতালে রোগীরা ভর্তি রয়েছেন। আর এখন এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এরকম রোগীর সংখ্যা হয়েছে ২৫৯ জন। তার মধ্যে হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারে ১৬ জন এবং সুনামগঞ্জে ১৪৪ জন এবং সিলেটে ৭৬ জন। মানে হামের যে এই সিলেট বিভাগের সবচেয়ে বেশি হামের দ্বারা আক্রান্ত রোগীদের সংখ্যা হচ্ছে সুনামগঞ্জে হাওর অধ্যুষিত এলাকায়। এছাড়াও এর মধ্যে কিন্তু আরেকটি বিষয় আপনাকে বলি, বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি সিলেট অঞ্চলে, কিন্তু ইতিমধ্যেই ডেঙ্গুও চোখ রাঙাচ্ছে এবং সিলেট বিভাগে প্রায় ২৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত রয়েছেন। এর মধ্যে সবশেষ ২৪ ঘন্টায় ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে একজন ডেঙ্গু রোগী রয়েছেন। এছাড়াও এই প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন। আর হামের চিকিৎসার ব্যাপারে আপনি যেটি বলছিলেন যে হামের চিকিৎসা পর্যাপ্ত রয়েছে, আমরা রোগীদের পক্ষ থেকে বা রোগীর স্বজনদের পক্ষ থেকে তেমন কোনো অসঙ্গতি বা অভিযোগ এখনো পর্যন্ত পাইনি। এই ছিল রিশান আমার কাছে সিলেট থেকে সবশেষ। আপনাকে ধন্যবাদ ইয়াহিয়া মারুফ। দর্শক, আমরা সিলেটের হামের পরিস্থিতি জানছিলাম। এ পর্যায়ে রাজধানীর মিরপুরের ৬০ ফিটের মণিপুর পাড়ায় নকশা বহির্ভূত এবং অবৈধ নকশার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। আমরা সরাসরি সেখানে যুক্ত হয়ে জানবো সহকর্মী আখতারুজ্জামানের মাধ্যমে। আখতারুজ্জামান, এই অভিযান আসলে মাঝে মাঝে হয় কেন, প্রতিনিয়ত হচ্ছে না কেন, কি বলছেন আজকের যারা অভিযানে এসছেন? মিরপুর ৬০ ফিট যে এলাকা রয়েছে সেই এলাকায় রাজুকের যে নিয়মিত উচ্ছেদ অভিযান সেটি চলছে। এটি মূলত নিয়ম বহির্ভূত, নকশা বহির্ভূত যে সকল ভবন নির্মাণ হচ্ছে নিয়মের ব্যত্যয় করে সেই ভবনগুলোতেই কিন্তু রাজুক অভিযান করছে এবং এই যে জোন রয়েছে এই জোনের এখানে আজকের যে অথরাইজ অফিসার মাসুদ আহমেদ তিনি আছেন, তার সাথে বেশ কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। তিনি বলছেন যে এই এলাকায় যেহেতু ডেভেলপমেন্ট হচ্ছে প্রচুর পরিমাণ, যার কারণে মালিকের যারা ভবন মালিকরা রয়েছে তারা আসলে আইনের ফাঁকফোকর দিয়ে বিভিন্নভাবে নকশা বহির্ভূত এবং নকশা থাকলেও ক্ষেত্রে বিশেষ দেখা যাচ্ছে বাড়তি কিছু জায়গায় তারা এই ভবনের যে এক্সটেনশন সেটি করছে, সেগুলোই মূলত তারা নিয়মিতভাবে তদারকি করছেন এবং রাজুকের যে অনুমতি কিংবা তাদের যে নকশা সেই নকশার ভিতরে থেকেই যেন ভবন মালিকরা ভবন নির্মাণ করেন সেই বিষয়গুলো তাদেরকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি যে ভবনগুলোতে তারা অতিরিক্ত এই যে নকশা বহির্ভূত অংশ রয়েছে সেই নকশা বহির্ভূত অংশগুলো ভেঙে ফেলা হচ্ছে। এর পাশাপাশি যেই ভবনগুলোতে এখনো নির্মাণাধীন চলছে সেই জায়গাগুলোর কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং বারবারই কিন্তু তারা মালিক সহ যারা রয়েছেন তাদেরকে কিন্তু সতর্ক করছেন। তো এই ছিল আমার কাছে মিরপুরের যে ৬০ ফিট এলাকায় রাজুকের উচ্ছেদ অভিযান চলছে সেখান থেকে সর্বশেষ। রিশান। আখতারুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম রাজধানী মিরপুরে ৬০ ফিটে নকশা বহির্ভূত এবং অবৈধ নকশার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা সরাসরি যুক্ত হয়ে সেই তথ্যই জানছিলাম। এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।